নমস্কার, আমাদের পঠন পাঠনের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। ছবি দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমরা কাকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভি.ডি. সাভারকরকে নিয়ে, বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে। এমন একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, এমন একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এনার নামে। একদিকে কিছু লোকজন বলে ভি.ডি. সাভারকর দেশভক্ত, কেউ বলে ভি.ডি. সাভারকর দেশদ্রোহী। আজকে আমরা আলোচনা করব উনার জীবন কাহিনী, তারপরে আপনারা ঠিক করবেন উনি দেশভক্ত না দেশদ্রোহী। ঠিক আছে, শুরু করছি পঠন পাঠনের আমাদের এই আজকের এই সিরিজ। তার আগে জানাই আমাদের গ্রুপ সিডির ইন্টারভিউয়ের ব্যাচ শুরু হয়ে গেছে। আজকে ফার্স্ট ক্লাস হলো, আবার আমাদের নেক্সট মঙ্গলবার সকাল 9:30 থেকে নেক্সট ক্লাস রয়েছে গ্রুপ সিডির ইন্টারভিউয়ের জন্য। তাছাড়া আমাদের কনস্টেবলের ব্যাচ শুরু হয়েছে, জিডির ব্যাচ শুরু হয়েছে, কম্বাইন ব্যাচ চলছে। যদি কেউ যোগাযোগ করতে চাও আমাদের দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে নেবে। চলো শুরু করা যাক। বলছে ভি.ডি. সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। এখনই বললাম যে একটা মোস্ট কন্ট্রোভার্সিয়াল পারসন, এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে 2026 সালে দাঁড়িয়ে ইনাকে নিয়ে একদম রাজনীতি তুঙ্গে উঠেছে। কেন উঠেছে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। 2014 সালে যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন, ঠিক তার পরের দিন ইনার অ্যানিভার্সারি ছিল। ইনি যখন ইনার গলায় তার মূর্তিতে যখন মালা পরালেন, তখন থেকে এনাকে নিয়ে রাজনৈতিক যে প্রসঙ্গটা সেটা একদম সবার মিডিলে চলে আসে যে নরেন্দ্র মোদী ইনার গলায় কেন পড়ালেন? তাহলে কি বিজেপির ঘেঁষা ছিলেন ভি.ডি. সাভারকর? আরএসএসের সাথে যোগ ছিল ভি.ডি. সাভারকরের? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, রিসেন্টলি কর্ণাটক যে অ্যাসেম্বলি 2022 সাল কর্ণাটক অ্যাসেম্বলিতে যে একটা তাণ্ডব দেখা দিয়েছিল, সেটারও একটু ছোট্ট করে ব্যাখ্যা করি। কর্ণাটক বিধানসভায় যে বিভিন্ন মনীষীদের ফটো লাগানো ছিল, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের ফটো লাগানো ছিল। তাদের মধ্যে গান্ধীজি ছিলেন, বল্লভভাই প্যাটেল ছিলেন, আরও বিভিন্ন লিডাররা ছিলেন। তার সাথে সাথে বিনায়ক দামোদর সাভারকর, ভি.ডি. সাভারকরেরও সেখানে ছবি লাগানো হয়েছিল কর্ণাটক বিধানসভায়। সেখান থেকে বিরোধী পক্ষরা অ্যাসেম্বলি ছেড়ে চলে যায় এই বলে যে আমরা এটা মানব না, কেন লাগানো হবে ভি.ডি. সাভারকরের ছবি অ্যাসেম্বলিতে। ঠিক আছে, সরকার পক্ষ বলে যে এটা স্পিকারের চূড়ান্ত ক্ষমতা যে কার ছবি রাখবে অ্যাসেম্বলিতে, কার ছবি রাখবে না। তো এটা নিয়ে একদম মাহল গরম হয়ে গেছে যে যারা বিজেপি বিরোধী, বিশেষ করে কংগ্রেসের এটা একটা মোটিভ। আমি কাউকে ছোট করছি, কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না। আপনারা ঠিক করবেন যে ইনি দেশদ্রোহী না দেশভক্ত। আমি এনার জীবন কাহিনী আপনাদের কাছে তুলে ধরবো। আমি শুধু যেটা ফ্যাক্ট সেটা বলছি। কংগ্রেস বলে, কংগ্রেসের সবাই না, অনেক কংগ্রেস লিডার এটা দাবি করে যে ইনি দেশদ্রোহী ছিলেন। যারা বিজেপি লিডার তারা বলেন দেশভক্ত। তাহলে জানা যাক একটু ইনার প্রিভিয়াস হিস্ট্রি, কেন দেশভক্ত, কেন দেশদ্রোহী, এত কন্ট্রোভার্সি। ইনার 1966 সালে মারা গেছেন। আজকে 66-র পর থেকে কয়েক দশক কেটে গেল, তারপরেও কন্ট্রোভার্সি শেষ হচ্ছে না। চলো, বলছে যখন অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী পদে ছিলেন, উনি ওই সময়কার যিনি প্রেসিডেন্ট, অটল বিহারী বাজপেয়ীর সময় যিনি প্রেসিডেন্ট ছিলেন কে.আর. নারায়ণ, এই কে.আর. নারায়ণ প্রেসিডেন্টকে তিনি এই ভি.ডি. সাভারকরের জন্য ভারতরত্ন দেওয়ার জন্য আবেদন জানান। কি বললাম? অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কে.আর. নারায়ণ প্রেসিডেন্ট ছিলেন, তার কাছে আবেদন জানায় ভি.ডি. সাভারকরকে ভারতরত্ন দেওয়ার জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে পুরোনো দিন থেকেই কিন্তু একটা বিজেপি ঘেঁষা ব্যাপারটা রয়েছে। তো প্রেসিডেন্টের কাছ থেকে সেটা খারিজ করা হয়। আমরা অটল বিহারী বাজপেয়ীর একটু সেই ভিডিও ক্লিপ, যিনি ভি.ডি. সাভারকরকে নিয়ে কি বলেছেন, সেটা একটু দেখে নিচ্ছি। চলো, একটু মন দিয়ে শুনবে। सावतर माने तेज, सावतर माने त्याग, सावतर माने तप,
सावरकर माने तत्व, सावरकर माने तत्व, सावरकर माने तारुण्य, सावरकर माने तीर, सावरकर माने तलवार, सावरकर माने चिलमिलाहट, सागरा प्राण तड़मड़ना, तड़मड़ाती हुई आत्मा, सावरकर माने प्रतीक्षा, सावरकर माने तीखापन, सावरकर बन गए तिखट। कैसा बहुरंगी व्यक्तित्व, कविता और क्रांति। তাহলে স্যার শুনে নিলে যে সাভারকারকে নিয়ে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীর কি বক্তব্য ছিল। এবার আমরা ব্যাক করে আসি আমাদের প্রিভিয়াস জায়গাতে। দেখো, তাহলে শুনে নিলে অটল বিহারী বাজপেয়ীর যে সাভারকারকে নিয়ে কি বক্তব্য ছিল সেটা আমরা শুনে নিলাম। এবার আমরা একটু ওনার হিস্ট্রি নিয়ে এবার আলোচনা করি। দেখো, বলছে 1901 সালে তা এনার প্রাথমিক যে পড়াশোনা তিনি নাসিক থেকে করেছিলেন। নাসিকের শিবাজি স্কুল থেকে তার প্রাইমারি এডুকেশনটা কমপ্লিট করেন। তারপরে ওনার বিয়ে হয়ে যায় 1901 সালে যমুনা বাইয়ের সাথে। 1901 সালে যমুনা বাইয়ের সাথে এনার বিয়ে হয়। বিয়ের পরে ফার্গুসন কলেজে ইনি ভর্তি হন তার হায়ার এডুকেশনের জন্য। কোন কলেজ? ফার্গুসন কলেজ, নাসিকের ফার্গুসন কলেজে ভর্তি হন। ঠিক আছে, ফার্গুসন কলেজে তিনি ভর্তি হন। ঠিক আছে, হায়ার এডুকেশনের জন্য ভর্তি হন। ওনার যিনি ওয়াইফ ছিলেন যমুনা বাই, ওনারই রেকমেন্ডেশনে তিনি ওখানে ভর্তি হয়ে যান। ফার্গুসন কলেজে যখন তিনি ছিলেন, ফার্গুসন কলেজের মধ্যে এই সময় থেকেই কিন্তু, আচ্ছা আর একটা কথা, ভিডি সাভারকারকে আমরা অনেকে বীর সাভারকার বলি কেন? তার আরেকটু আমি এই কলেজ লাইফে আসার আগের একটু হিস্ট্রিটা বলি। উনি যখন ছোট ছিলেন, ছোটোবেলা থেকেই কিন্তু স্ট্রিক্ট ফ্যামিলি থেকে বড় হয়েছে। ছোটোবেলা থেকে স্ট্রিক্ট ফ্যামিলিতে বড় হয়েছেন। তার বাবা মা দুজনেই কিন্তু ছোটোবেলায় মারা যায়। তিনি ছোটোবেলায় বুঝে গেছিলেন যে জীবনটা কতটা কঠিন হতে যাচ্ছে, এবং স্ট্রিক্টভাবে যতদিন তার বাবা মা বেঁচে ছিল স্ট্রিক্টভাবে তাকে লালন পালন করেছিল। ছোটোবেলা থেকে তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ, হিন্দুত্ববাদী বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে বড় হয়েছেন। রামায়ণ হোক, মহাভারত হোক, এগুলো পড়ে বড় হয়েছেন। যার জন্য তার মনে কিন্তু একটা হিন্দুত্বের যে খাঁটি হিন্দুত্বের ভাব ছিল, এটা নিয়ে অস্বীকার করার কিছু নেই। মাত্র 12 বছর বয়সে যখন একটা গ্রামের মধ্যে ব্রিটিশদের দ্বারা নরসংহার হলো তার গ্রামে, তখন তিনি সেই জায়গাতে গ্রামের হয়ে 12 বছর বয়সে নেতৃত্ব দিয়েছিলেন, এবং সেই সময় থেকে তাকে বীর সাভারকার বলে ডাকে তার গ্রামবাসীরা। এখান থেকে তার বীর সাভারকার নামটা দেওয়া হয়। এবার আসি তার কলেজ লাইফে যেখানে ছিলাম। এই যে ফার্গুসন কলেজে যখন তিনি 1901-এ বিয়ে হয়ে গেল, তারপরে ফার্গুসন কলেজে ভর্তি হয়েছেন। ফার্গুসন কলেজে তার স্টাডি চলছে, এবং এই কলেজেও কিন্তু তিনি বিভিন্ন বিপ্লবী যে কার্যকলাপ তার সাথে যুক্ত। কারণ কি স্যার, মনে রাখো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, 1899 1899 সাল, 1899 সালে কিন্তু তিনি অলরেডি একটা সংস্থা বানিয়ে ফেলেছেন যাকে আমরা মিত্র মেলা নামে জানি। মিত্র মেলা। এই মিত্র মেলাটা কি স্যার? এই মিত্র মেলাটা হচ্ছে একটা বিপ্লবী সংগঠন যেটা বিভিন্ন ধরনের এই ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলনগুলো চলছিল তাকে সাপোর্ট করছিল। এরকমই একটা বিপ্লবীবাদী সংস্থা হচ্ছে মিত্র মেলা। 1899 সালে এই ভিডি সাভারকার এবং তার দাদা গণেশ সাভারকার এই দুজন কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছেন। এবার যখন কলেজে পড়ছেন, এই সংস্থাটারই নাম চেঞ্জ হয়ে গেল 1904 সালে। নাম হয়ে গেল অভিনব ভারত। তাহলে যেটা মিত্র মেলা ছিল সেটাই নাম চেঞ্জ হয়ে অভিনব ভারত হলো 1904 সালে। এই অভিনব ভারত কি করলো? অভিনব ভারতই যখন 1905 সালে বেঙ্গল ডিভিশন হলো, যখন বাংলাকে বিভাজন করা হলো, এই অভিনব ভারত ফ্রন্টে থেকে এই বাংলা বিভাজনের বিরুদ্ধে যে স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল, ফ্রন্টে থেকে লড়াই করছিল।
আরও সংস্থারা লড়াই করছিল এই বাংলা বিভাজনের বিরুদ্ধে, কিন্তু এই অভিনব ভারত একদম ফ্রন্টে থেকে লড়াই করছিলেন এবং এই জায়গা থেকে এই অভিনব ভারতকে লিড করছিলেন ভিডি সাভারকার। প্রচুর পরিমাণে বিদেশি জিনিসকে পোড়ানো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে একদম ফ্রন্টে থেকে লিড করছিলেন। তিনি তার কলেজে, ফার্গুসন যে কলেজে তিনি পড়ছিলেন, এই কলেজেও এই যে অভিনব ভারতের যে কার্যকলাপ, যে বিদেশি জিনিসকে বর্জন করব, বিদেশি জিনিসকে পুড়িয়ে দেবো, ব্যাপকভাবে তিনি কলেজে আলোড়ন ফেললেন। ঠিক আছে, আর তাকে সাপোর্ট করছিল তার দাদা গণেশ সাভারকার, আরেকজন যাকে তিনি তার পলিটিক্যাল গুরু, তার গুরু হিসাবে মানতেন, বালগঙ্গাধর তিলক। বালগঙ্গাধর তিলকও কিন্তু এনাকে সাপোর্ট করছিলেন। ইনি তো খুব খুশি যে আমার গুরু বালগঙ্গাধর তিলক, উনি আমাকে সাপোর্ট করছেন, আর কিসের ভয়, সব সুন্দরভাবে চলছে। এই যে বিপ্লবীবাদী চিন্তাভাবনা, এটা গিয়ে পৌঁছালো লন্ডনে থাকা এক ভারতীয়র কানে। কি নাম? নাম শ্যামজি কৃষ্ণ বর্মা। নাম স্যার ভালো করে হিস্ট্রিটা বুঝবে। 1905 সালে শ্যামজি কৃষ্ণ বর্মা, যিনি লন্ডনে ইন্ডিয়া হাউস নামে একটা সংস্থা বানিয়ে ফেলেছেন। আমি এই আগেরগুলো মুছে দিচ্ছি। শ্যামজি কৃষ্ণ বর্মা 1905 সালে, এখানে লিখে দিচ্ছি, 1905 সালে শ্যামজি কৃষ্ণ বর্মা অলরেডি ইন্ডিয়া হাউস বলে একটা সংস্থা লন্ডনে বানিয়ে ফেলেছেন। ইন্ডিয়া হাউস বলে একটা সংস্থা বানিয়ে ফেলেছেন। ইনি ভিডি সাভারকারের কার্যকলাপকে লন্ডন থেকে লক্ষ্য করলেন। তিনি দেখলেন যে না, এর মধ্যে ট্যালেন্ট আছে, একে নিয়ে আসো লন্ডনে। লন্ডনের কোথায়, কিসের জন্য? নাকি ল পড়ার জন্য। গ্রে অফ ল স্কুল বা ল কলেজ বলো, সেখানে তিনি ল পড়ার জন্য তাকে ডাকলেন, স্কলারশিপ দিলেন যে তুমি লন্ডনে চলে আসো, ল পড়ো। তাহলে ভিডি সাভারকার 1905 সালে চলে আসলো লন্ডনে। ঠিক আছে, এবার রক্তের মধ্যে দেশাত্মবোধ ঘুরে বেড়াচ্ছে। কি করে ওখানে গিয়ে ল পড়বে? যখন ল পড়ছে ওখানে, তিনি ওই ল পড়ার সাথে সাথে যুক্ত হয়ে গেলেন ইন্ডিয়া হাউসে। ভিডি সাভারকার কিন্তু ইন্ডিয়া হাউসে ছিল না, উনি ছিলেন ল কলেজে। ল পড়তে পড়তে তার মনে বারবার ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করার জন্য মনটা ছটফট করছে। উনি দেখলেন না, লটা থাক পড়ে, আমি চলে আসি ইন্ডিয়া হাউসে। যুক্ত হয়ে গেলেন ইন্ডিয়া হাউসে যুক্ত হয়ে গেলেন এবং কিছুদিনের মধ্যেই শ্যামজি কৃষ্ণ বর্মার সব থেকে একজন বিশ্বস্ত স্টুডেন্টে পরিণত হলেন। তিনি হচ্ছেন ভিডি সাভারকার। এই 1905-6 সালেই গান্ধীজি একবার লন্ডনে এসেছিলেন। তিনি যখন ইন্ডিয়া হাউসে আসলেন দেখা করতে শ্যামজি কৃষ্ণ বর্মার সাথে, ওই সময় কিন্তু ভিডি সাভারকার ওখানেই অ্যাজ এ স্টুডেন্ট কাজ করছিল। অ্যাজ এ স্টুডেন্ট তিনি কিন্তু ওখানে ছিলেন। ঠিক আছে, গল্পটাকে এবার আরেকটু এগিয়ে নিয়ে যাই। 1909 সাল, এই ভিডি সাভারকার ইনার সাথে, ভিডি সাভারকার 1909 সাল, সালটা মাথায় রাখবে স্যার, 1909 সাল। 1909 সাল ইনার সাথে একজনের পরিচিত হলো, যার নাম মদন লাল ধিংড়া। 1909 সালে ইনার সাথে পরিচয় হলো মদন লাল ধিংড়ার সাথে 1909 সালে ভিডি সাভারকারের পরিচয় হলো। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হলো। তাদের এই বন্ধুত্বের প্রকাশ কিভাবে আসলো? আমি যদি আমার বন্ধু হয়, নতুন বন্ধু, চল পার্টি দেবো, চা খাবো, এটা খাবো, ওটা খাবো, পার্টি দেবো। ইনাদের বন্ধুত্বের প্রকাশ আসলো কি করে? বোম ব্লাস্ট করে। কোথায়? ইনারা হত্যা করলেন কার্জন উইলিকে হত্যা করলেন। স্যার 1909 সালে কার্জন উইলিকে হত্যা করলেন। কে ছিল কার্জন উইলি? বলছে ইনারা কি করতেন বলতো? ইনারা না ওখান থেকে, এই যে তোমার ভিডি সাভারকার, মদনলাল ধিংড়া, ইনারা ওখান থেকে কি করতেন, এই শ্যামজি কৃষ্ণ বর্মা ওখান থেকে বিভিন্ন হাতিয়ারগুলো, বন্দুকগুলো বানিয়ে ভারতে পাঠাতেন। বিভিন্ন ধরনের টেডি বিয়ার আছে, আরও বিভিন্ন খেলনাপাতি আছে, ওগুলোর মধ্যে লুকিয়ে ভারতে পাঠাতো এবং ভারতে যারা আন্দোলন করছে তারা এই বন্দুক দিয়ে আন্দোলনটা চালাতো। তো এই খবরটা এই কার্জন উইলির কানে গিয়ে পৌঁছে গেছিল যে এরকম কিছু হচ্ছে,
যে এরা পাঠাচ্ছে। এবার এনারা দেখলো কার্জন উইলির সাথে কিন্তু পার্সোনাল কোনো ঝগড়া ছিল না, কিন্তু দেখলো যেহেতু কার্জন উইলি জেনে গেছে ইনাকে না মারলে এটা কিন্তু খবরটা চারদিকে ছড়িয়ে যাবে, তো এই কারণে কার্জন উইলিকে হত্যা করলেন এনারা লন্ডনে। কে হত্যা করলো? মেনলি মদনলাল ধিংরা, এবং একে পিছন দিক থেকে মাস্টার মাইন্ড যদি বলো, পিছন দিক থেকে যিনি সহযোগিতা করেছিলেন তিনি হচ্ছেন ভিডি সাভারকার। কার্জন উইলিকে হত্যা করলেন লন্ডনে। এই হত্যার এই বোম ব্লাস্টের আওয়াজ ভারতে এসে পৌঁছালো, তাদের এই যে হত্যালীলার আওয়াজ ভারতে এসে পৌঁছালো, এবং ভারতে এর বিরুদ্ধে একটা মামলা শুরু হলো। ভারতে যখন এর বিরুদ্ধে মামলা শুরু হলো, এর হত্যার জন্য মদনলাল ধিংরার কিন্তু শাস্তি হলো, ছাড়া পেয়ে গেলেন তোমার হচ্ছে ভিডি সাভারকার। প্রমাণ তথ্যের অভাবে তিনি ছাড়া পেয়ে গেলেন, খুব ভালো। অন্যদিকে এই 1909 সালেই অন্যদিকে ভারতবর্ষে আর এক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? পুরো সিচুয়েশনটাকে একদম মাথার মধ্যে যেভাবে বলছি নিয়ে আসো। 1909 সালে একদিকে লন্ডনে মদনলাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করে দিয়েছে, সাসপেক্টকে ভিডি সাভারকার, কিন্তু যেহেতু কোনো কিছু নেই, অভাব, সবুতের অভাব, কোনো মানে কি বলবো আই উইটনেসের অভাব, সেই জন্য তিনি ছাড়া পেয়ে গেছেন, কিন্তু সাসপেক্ট তো আছে। এবার এই দিকে ভারতে কি হয়েছে? 1909 সালে আমরা জানি মর্লেমিন্টো রিফর্মস হয়ে গেছে। মর্লেমিন্টো রিফর্মস দিয়ে কি করা হয়েছিল? আমাদের যদি বলা হয় পাকিস্তান গঠনের যে বীজ বপন করা হয় সেটা মর্লেমিন্টো রিফর্মস দিয়ে 1909 সালে। এই মর্লেমিন্টো রিফর্মস দিয়েই বলা হয়েছিল যে মুসলিমরা আলাদা ভোট দান করবে, মানে একটা মুসলিম প্রতিনিধি যদি কোনো জায়গা থেকে দাঁড়ায় তাকে ভোট দেওয়ার শুধু মুসলিমরাই ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে, অন্য কেউ ভোট দিতে পারবে না। এটা দিয়েই কিন্তু প্রথম পাকিস্তান গঠনের যে বীজ এটা বপন ব্রিটিশরা করে দিয়েছিল। তাহলে এই দিকে মর্লেমিন্টো রিফর্মস ভারতে চালু হয়ে গেছে, তার বিরোধিতা করছে কে? তার বিরোধিতা করছে ভিডি সাভারকার এবং তার দাদা গণেশ সাভারকারের তৈরি করা সেই অভিনব ভারত সংস্থা। এবার এটা করতে গিয়ে কি হলো? গণেশ সাভারকারকে আরও বিভিন্ন অ্যাক্টিভিটি হয়েছে, ব্রিটিশদেরকে মারা হয়েছে, এই হয়েছে, এই বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য গণেশ সাভারকারকে পুলিশ অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দিল, কালাপানিতে পাঠিয়ে দিল। কোথায়? তোমার হচ্ছে আন্দামানে কালাপানিতে পাঠিয়ে দিল, এবং দীর্ঘ একদম লাইফ ইমপ্রিজনমেন্ট, লাইফ টাইম জেল, ঠিক আছে, যাবজ্জীবন কারাদণ্ডের তার সাজা হলো। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়ে ওনাকে পাঠিয়ে দেওয়া হলো তোমার হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এই পুরো সালটা মাথায় রাখবে স্যার, 1909 সাল। এই পুরো ঘটনা দেখে ভিডি সাভারকার তো ভারতে আসতে পারছে না, কারণ অলরেডি উনি সাসপেক্ট, ঠিক আছে। এই পুরো ঘটনা দেখে আরেকজন খুব মর্মাহত হয়েছিলেন, তার নাম হচ্ছে অনন্ত কানহারে। অনন্ত কানহারে নামটা লিখে দিই, অনন্ত কানহারে। এরকমই কিছু একটা স্পেলিং হবে, যাই হোক। অনন্ত কানহারে ইনি কে ছিলেন? অনন্ত কানহারে সম্পর্কে এক লাইনে বলি, ইনি কে ছিলেন? ইনি হচ্ছে গণেশ সাভারকারের একজন ফলোয়ার, একদম মন আত্মা দিয়ে ফলোয়ার। যখন গণেশ সাভারকারকে অ্যারেস্ট করে নিল পুলিশ, তার জেল হয়ে গেল, ইনি বললেন যে না, আমি এর বদলা নিব। এর বদলা নেওয়ার জন্য তিনি জ্যাকসনকে হত্যা করলেন। হুইচ জ্যাকসন? ম্যাজিস্ট্রেট অফ নাসিক। জ্যাকসনকে হত্যা করলেন অনন্ত কানহারে। কি দিয়ে? বন্দুক দিয়ে। এবার যখন এটার ফরেন্সিক যখন শুরু হলো তদন্ত, যে বন্দুকটা আসলো কোথা থেকে, লিঙ্ক খুঁজে পেল কোথায়? লিঙ্ক খুঁজে পেল হচ্ছে গিয়ে সেই নাসিকে, লন্ডনে। কোথায়? ওই যে ইন্ডিয়া হাউস, শ্যামজি কৃষ্ণ বর্মা, ভিডি সাভারকার, ওনাদের সাথে লিঙ্ক খুঁজে পেল। প্রচুর তথ্য, প্রচুর চিঠি পাওয়া গেল অনন্ত কানহারের কাছ থেকে। যে চিঠিকে কে লিখেছিল? ভিডি সাভারকার লিখেছিল, যে কিভাবে প্ল্যানিং হবে, এগুলো চিঠিগুলো কিন্তু ব্রিটিশরা পেয়ে গেল। এবার তাহলে একদম অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো ভিডি সাভারকারের বিরুদ্ধে। ভিডি সাভারকার পালিয়ে গেলেন কোথায়? প্যারিসে। প্যারিসে মাদাম ভিকাজি রুস্তম কামা, মাদাম কামার কাছে তিনি পালিয়ে গেলেন, ঠিক আছে, চলে গেল মাদাম কামার কাছে। ওখানে তিনি লুকিয়েছিলেন, বেশ কিছুদিন লুকিয়েছিলেন। তারপরে 1910 সালে তিনি যখন আবার প্যারিস থেকে লন্ডনে আসলেন, লন্ডনে পুলিশ ওয়েট করছিল যে তাই কবে লন্ডন আসবে আর আমরা অ্যারেস্ট করব।
লন্ডনে যখনই তিনি ঢুকলেন তাকে অ্যারেস্ট করে নেওয়া হলো। এই পর্যন্ত ক্লিয়ার? এবার যখন তাকে লন্ডনে যখন অ্যারেস্ট করে নিল পুলিশ, তাকে এবার ভারত নিয়ে আসা হবে। ভারত যখন নিয়ে আসছে, যে জাহাজে করে, এত সহজ না কিন্তু ভাবো, জাহাজে করে ভারত নিয়ে আসছে, মিডিল সমুদ্রতে তিনি জাহাজের বাথরুমের মধ্যে যে জানালার ফুটো দিয়ে জাম্প করে দিলেন সমুদ্রে। সমুদ্রে জাম্প করে সাঁতার কেটে, তিনি ভালো সাঁতারু ছিলেন, কিন্তু নাসিকে তিনি সাঁতারু শিখতেন, তার সেই ট্রেনিংটা এখানে কাজে লেগেছে। তিনি সেই সাঁতার কেটে কোনো রকমে গিয়ে তীরে গিয়ে পৌঁছালেন এবং তার পিছন দিক থেকে পুলিশরাও তাড়া করতে করতে গিয়ে পৌঁছালো এবং ফাইনালি কিছুদিন পর তাকে ধরেও ফেলেছিল। তাহলে তিনি যে পালানোর চেষ্টা করলেন সেটা কিন্তু ধরা পড়ল। ধরা পড়ে 1910 সাল ধরা পড়ল, তার বিরুদ্ধে মামলা হলো। দুটো মামলায় তাকে জেল ঘোষণা করা হলো, 25 বছর করে, দুটো মামলায় 50 বছর জেল তার হলো। তাকেও কিন্তু কালাপানি সেলুলার জেল, তোমার হচ্ছে আন্দামানে, তার জেল পাঠানো হলো। 50 বছরের জন্য তার জেল হলো। বুঝতে পারছো? একজন ব্যক্তি যিনি বাইরের মাটি থেকে দেশের জন্য, প্রথমে তো দেশের মাটিতে লড়াই করলেন, তারপরে বাইরের মাটি থেকে দেশের যারা লড়াই করছে তাদের জন্য সহযোগিতা করছিলেন, সেটা ধরা পড়ে গেল। বিভিন্ন জায়গাতে তাকে মাস্টার মাইন্ড ধরা হয়, বিভিন্ন ব্রিটিশদের ওপরে যে হত্যালীলা চলেছিল তাকে মাস্টার মাইন্ড ধরা হয়, সেটার জন্যই তাকে 50 বছরের জেল হলো। গল্প হচ্ছে, আচ্ছা গল্প পরে আসে, পরে বলছি, আর একটা কাহিনী বলি তারপরে আসে। জেল তো চলে গেলেন। এখন পর্যন্ত আমি যে ইতিহাস বললাম, এখন পর্যন্ত যে ইতিহাসের ব্যাখ্যা করলাম, সেটা দেখে তো মনে হচ্ছেই যে না, তিনি অবশ্যই দেশভক্ত ছিলেন। তাহলে কেন তার নামের সাথে দেশদ্রোহী কথাটাকে লাগানো হচ্ছে? কেন তার নামের সাথে কাপুরুষ কথাটাকে লাগানো হচ্ছে? এত বড় একজন ব্যক্তিত্ব, তার নামের সাথে কাপুরুষ, তার নামের সাথে দেশদ্রোহী কথাটাকে কেন অ্যাড করা হচ্ছে? এবার সেই ব্যাখ্যাটাতে আসি স্যার। বলছে যখন তিনি জেলে ছিলেন 1911-তে, 1914-তে, বারবার তিনি মার্সি পিটিশন করছেন, ক্ষমা চাইছিলেন, লিখে চিঠি করে ব্রিটিশদের কাছে, যে আমাকে জেল থেকে ছেড়ে দেওয়া হোক, আমি এখন আর এই যে বিদ্রোহকে আমি আর এখন মানি না, আমি এখন শান্তিপ্রিয় হয়ে গেছি, আমার বাকি সাজাটাকে মুকুব করে আমাকে ছেড়ে দেওয়া হোক। তার এই যে মার্সি পিটিশন, এটাকেই হাতিয়ার বানাচ্ছে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল, যে তিনি যদি দেশভক্তই হতেন তাহলে কেন ব্রিটিশদের কাছে ক্ষমা চাইলেন? এই ক্ষমা চাওয়ার সুযোগ তো ভগৎ সিং এর কাছেও ছিল। এই ক্ষমা চাওয়ার সুযোগ তো আরও যারা লিডার ছিল, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের কাছেও ছিল। তারা তো ব্রিটিশের কাছে মাথা নত করেননি। তবে ভিডি সাভারকার কেন করলেন? এটা কাদের প্রশ্ন? যারা ভিডি সাভারকারকে অ্যাজ এ দেশদ্রোহী হিসাবে ট্রিট করছেন তাদের প্রশ্ন। এবার গল্প হচ্ছে লাস্ট, হ্যাঁ অবশ্যই তাকে 1924 সালে ফাইনালি তাকে ছেড়ে দেওয়া হলো। শুধু ছেড়ে দিল, মানে ছেড়ে দেওয়া বলতে ওইরকমভাবে ছেড়ে দেওয়া না, তাকে ছেড়ে দিয়ে প্রথমে তো ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল পুনেতে ইয়ারাবেদা জেলে, ওখান থেকে তারপরে তাকে রিলিজ করা হলো এবং এই শর্ত মেনে রিলিজ করা হলো যে তিনি শর্ততে কিন্তু সাইন করেছিলেন, এটা তো সত্য, তিনি সাইন করেছিলেন যে আমি আর কোনো ব্রিটিশ বিরোধী আন্দোলনে যাব না, ব্রিটিশদের যে শাসন ভারতে চলছে সেটা ভালো শাসন, এটাতে তিনি সাইন করেছিলেন এবং ব্রিটিশ পারমিশন ছাড়া তিনি শহরের বাইরে যাবেন না, মানে এক টাইপের নজরবন্দি হয়েছিলেন 1937 সাল পর্যন্ত। তো এইভাবে তাকে কিন্তু রাখা হয়েছিল। ঠিক আছে, গল্প দাঁড়াচ্ছে এখান থেকেই প্রশ্ন ওঠা শুরু। ভিডি সাভারকার তিনি যেটা বলেছেন, তার যিনি বক্তব্য, তার বক্তব্যটা তিনি রেখেছেন যে আমাকে যদি দেশকে স্বাধীন করতে হয়, আমাকে যদি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয়, তাহলে আমাকে জেলের বাইরে বেরানো দরকার, যেমন তেমন প্রকারে। তিনি লয়ার ছিলেন, তিনি বললেন এটা মার্সি পিটিশন করাটা আমার কাপুরুষতা নয়, আমার এটা লিগ্যাল রাইট, যেটা আমি আমার আইনি বলে গ্রহণ করেছি। তিনি ভাবো, তিনি যখন জেলে ছিলেন 7,000-এর বেশি কবিতা লিখেছেন জেলে বসে। লোকটা তো অশিক্ষিত নয়, লন্ডনে গিয়ে ল পড়েছে, ল সম্পর্কে তার জ্ঞান আছে। তিনি ওই সেলুলার জেলে একটা লাইব্রেরি প্রতিষ্ঠাতা করেছিলেন। আচ্ছা ঠিক আছে,
এই পর্যন্ত তো বুঝে গেলাম যে তিনি ঠিক আছে মার্সি পিটিশন করেছেন সব কিছু, এই জন্যই তাকে দেশদ্রোহী বা কাপুরুষের যে তকমা দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি বলে যে না, তার কাপুরুষ, তার যে একটা মার্সি পিটিশন লিখা, তার যে ব্রিটিশের কাছে ক্ষমা চাওয়া, এটার মানে তিনি যে এতদিন ধরে লড়াই করলেন সেটাকে কখনো ছোট করা যায় না। দুটো দিক রেখে দিলাম সামনে। আর একটা লাস্ট কথা আমার বলার, আর একটা জায়গাতে একটা প্রশ্নচিহ্ন ওঠে। বলছে গান্ধীজির যখন হত্যা করা হলো, গান্ধীজিকে নাথুরাম গডসে গুলি চালালো, অনেক জায়গা থেকে বলা হয় যে এটারও মাস্টার মাইন্ড ভিডি সাভারকার ছিলেন। বলা হয়, আমি বলছি এটার কিন্তু কোনো আমার কাছে প্রমাণ নেই, কোথাও আমি প্রমাণ পাইনি, কিন্তু বলা হয় যে ভিডি সাভারকার এর মাস্টার মাইন্ড ছিলেন। কিন্তু আবারও একই জিনিস, তখন কিন্তু ভিডি সাভারকারের বিরুদ্ধে কেসও হয়েছিল, গান্ধীজি মারা যাওয়া, গান্ধীজিকে যে হত্যা করা ছিল তার বিরুদ্ধে ভিডি সাভারকারের নামে কিন্তু কেসও চলেছিল। কিন্তু সেখানেও তিনি তত্ত্বের অভাবে, বিভিন্ন প্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, তাকে ছেড়ে দেওয়া হয়। লাস্ট কথা, তারপরে যখন কাপুর কমিশন গঠন করা হয়, কাপুর কমিশনে তাকে এখনও কাপুর কমিশন তাকে ক্লিন চিট দেয়নি, মানে একটু সন্দেহের জায়গা তো থেকেই গেছে যে ভিডি সাভারকার যুক্ত ছিলেন কিনা গান্ধীজির হত্যাতে। কোনো প্রমাণ নেই, তবে অনেকে এটা বিশ্বাস করে। এবার গল্প দাঁড়াচ্ছে যে তিনি বিশ্বাসঘাতক ছিলেন না দেশপ্রেমী ছিলেন। যদি তিনি বিশ্বাসঘাতকই ছিলেন তাহলে এতদিন ধরে ব্রিটিশ তাকে জেলে কেন বন্ধ করে রাখলো? একটা মানুষ 1911 সাল থেকে শুরু করে 1924 সাল পর্যন্ত জেল খাটলো, তারপরেও নজরবন্দি হয়েছিলেন। এতগুলো সংস্থা, অভিনব ভারত, মিত্র মেলা থেকে শুরু করে এতগুলো সংস্থার সাথে জড়িত। আচ্ছা, কে লাগাচ্ছে আরো? আরেকটা কথা, দেশপ্রেমীও যদি হন, অপোজিট দিক থেকে যেটা প্রশ্ন উঠছে সেই প্রশ্নটাও একবারে ফেলে দেওয়ার নয়, যে সেই প্রশ্নচিহ্নটা একটু হলেও থাকছে, যে এই যে একটু আগেই বললাম যে এই ক্ষমা চাওয়ার কিন্তু সুযোগটা ভগৎ সিংয়ের কাছেও ছিল, তিনিও কিন্তু ক্ষমা চাননি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এবার পুরো দায়িত্বটা আপনাদের। এবার আপনারা তাকে, ইনাকে দেশভক্ত ভাববেন না দেশদ্রোহী ভাববেন। তবে ইনার শেষ জীবনে লেখা একটা বই হিন্দুত্ব, এই বইটাতে তিনি হিন্দুত্ববাদের সুন্দর ব্যাখ্যা করে গেছেন, যেটাকে হিন্দুত্ববাদের মেন গ্রন্থ ধরা হয়। তিনি বলেছিলেন ভারতের বসবাসকারী, ভারতে যাদের মাতৃ পিতৃ পুণ্যভূমি ভারত, তারাই হিন্দু। এবং একটা যেমন নদীতে বিভিন্ন শাখা উপনদী, শাখা নদী এসে মেশে তবেই নদীটা তার পূর্ণাঙ্গ রূপ পায়, সেরকম হিন্দু ধর্মে জৈন, বৌদ্ধ, শিখ এরা যখন এসে হিন্দু ধর্মে মিশবে তখনই হিন্দু ধর্মের পূর্ণ স্বীকৃত পাবে। মানে এইগুলো প্রত্যেকটাই হিন্দু ধর্মের ব্রাঞ্চ, এটা তো না ওনার কথা। ঠিক আছে, এবার বাকি ডিসিশন সম্পূর্ণ আপনাদের ওপরে, যা ইচ্ছা আপনারা ভাবতে পারেন। চলেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।